এই কৃতিত্ব সকলের, যারা প্রাক্তন রয়েছেন, যারা পুরনো রয়েছেন, যারা নতুন এসেছেন, প্রত্যেকে একসাথে মিলিয়ে একটা সমন্বয় করে এই জয়টাকে নিয়ে আসা হয়েছে। অন্য দলের মতো স্টেজ থেকে উঠে কেউ বলে দিল আজ তুমি এটা, তাতে হয়ে গেল, সেটা হয় না। অন্য দলে কে কী বলছেন সেই নিয়ে তো আমার দলের লোকের ভেবে লাভ নেই, আমাদেরও ভেবে লাভ নেই। তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহে কি হচ্ছে তা নিয়ে সত্যি আমাদের মাথা ব্যথা নেই। দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের পথ চলা। আমারও ওনার সাথে প্রায় নয় করে 15-16 বছরের পথ চলা একসাথে। এই মুহূর্তে দলে কাউকে নেওয়া হচ্ছে না। সেই অপমানের বদলাগুলো তারা কিন্তু নিয়েছেন এইবার যখন ইভিএম মেশিনে। আজকে আমরা চলে এসেছি উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষের বাড়িতে, এবং তার যে দায়িত্ব ছিল উত্তর কলকাতার 7টি বিধানসভা, যেখানে 4টিতেই জয় পেয়েছে, 3টি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। কিন্তু দীর্ঘ বছরের পর বছর আমরা দেখেছি যে কলকাতায় বিজেপি সেইভাবে দাগ কাটতে পারতো না। কিন্তু কলকাতা উত্তরের মতো যে কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে কাশীপুর, বেলগাছিয়া, জোড়াসাঁকো থেকে শুরু করে শ্যামপুকুর থেকে শুরু করে এবং তার পাশাপাশি মানিকতলা, সেই 4টি কেন্দ্রেই কিন্তু এবারে তৃণমূলের ভরাডুবি, এবং এই ভরাডুবির নেপথ্যে যিনি ছিলেন তিনি অবশ্যই তমগ্ন ঘোষ, যার দায়িত্ব ছিল উত্তর কলকাতা। এই 4টে কেন্দ্র জয়, 3টে কেন্দ্র হাড্ডাহাড্ডির লড়াই হয়েছিল। কিন্তু দীর্ঘদিন আমরা দেখেছি, গত 15 বছর কেন, বিগত দিনেও সেইভাবে কলকাতার কোনো আসন বিজেপি সেভাবে নিজেদের দখলে রাখতে পারেনি। পুরসভায় তারা আসন পেয়েছে, কিন্তু বিধানসভায় 4টে আসন পাওয়া কীভাবে দেখছেন এটা? ইতিহাসের পাতায় প্রথমবার উত্তর কলকাতার বুকে ভারতীয় জনতা পার্টির জয়, এবং এই জয়ের কৃতিত্ব সাধারণ মানুষের, আমাদের সকল কার্যকর্তার, সকল নেতৃত্বের, যারা প্রার্থী ছিলেন তাদেরও, এবং যারা তাদের হয়ে কাজ করেছেন তাদেরও। তো লড়াই কঠিন ছিল, লড়াই একদমই খুব সহজ ছিল তা নয়, এবং এটা লিফটে করে উঠে আসাও নয়, সিঁড়ি বেয়ে বেয়ে ধাপে ধাপে এই লড়াইতে ভারতীয় জনতা পার্টি জয় পেয়েছে। আমি সভাপতি হওয়ার আগেও যারা সভাপতি ছিলেন তাদেরও এতে অবদান রয়েছে, কারণ তারাও যদি ওই চারাটা পুঁতে না দিয়ে যেতেন, পরবর্তীকালে আমরা সেই গাছে জল দিতে পারতাম না। তাই এই কৃতিত্ব সকলের, যারা প্রাক্তন রয়েছেন, যারা পুরনো রয়েছেন, যারা নতুন এসেছেন, প্রত্যেকে একসাথে মিলিয়ে একটা সমন্বয় করে এই জয়টাকে নিয়ে আসা হয়েছে। 21-এর পর এমন অবস্থা ছিল পোস্টপোল ভায়োলেন্সের পরে, যেখানে সত্যি মিছিল মিটিং করতে গেলে লোক পাওয়া মুশকিল হতো। তখন আমি সভাপতি ছিলাম না, আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমরা কাছ থেকে দেখেছি সেটাকে, এবং এত অত্যাচার মানুষের ওপর হয়েছিল, এত অত্যাচার মানুষের ওপর হয়েছিল, এত অত্যাচার আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ওপর হয়েছিল যে আমরা কোনো ইলেকশন এলেই তারপরে আমাদের 6 নম্বর মুরলীধর সেন লেনের উল্টো দিকে মহেশ্বরী সদন আছে। আমাদের কাজ ছিল মহেশ্বরী সদন বুক করে মহেশ্বরী সদনে এই ক্যাম্প চালানো, যারা বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছেন। এটা 21-এর পর চলেছে। এটা তারপরে পঞ্চায়েত নির্বাচনে, তখন আমি সভাপতি হয়ে গেছি। পঞ্চায়েত নির্বাচনের পর প্রায় আমরা 2.5-3 মাস সেই ক্যাম্প চালিয়েছি। বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছিল। কলকাতায় তো নির্বাচন ছিল না, পঞ্চায়েত নির্বাচন, তাই বিভিন্ন আশেপাশের যত জেলা ছিল সেখান থেকে আক্রান্ত মানুষেরা এখানে এসে আমরা দেখেছি কিভাবে মানে স্বামী, স্ত্রী, ছোট বাচ্চা, তাদের উপর আমাদের আশ্রয় দিতে হয়েছে তৃণমূলের ভয়ঙ্কর অত্যাচারের বিরুদ্ধে।
এই যে শাহজাহান টাহজাহান এসব লোকে পরবর্তীকালে যখন নাম শুনছে, আমরা সেই সময় থেকে নাম শুনছি তাদের অত্যাচার। যে সময় রাজ্যের পালাবদল হলো, পালাবদলের পরে যে ছবিটা সব থেকে বেশি রাজ্যে যেটা প্রকট হয়ে উঠছে, গতকাল পর্যন্ত যারা তৃণমূলের ছিল আজকে তারা চাইছে আপ্রাণ বিজেপি হতে। এবং আমরা দেখেছি সজল ঘোষকেও বলতে যে দুপুর 12টার পরে যারা বিজেপি তাদের দলে কোনো জায়গা নেই। কিন্তু সাম্প্রতি সময় আমরা দেখছি যারা একসময় এলাকা দাপিয়ে বেরিয়েছিল ক্ষমতায় থেকে, আজকে তারা সুর নরম করে বিজেপির হয়ে তারা গান গাইছে। এখানে আমরা একক সিদ্ধান্ত কেউ নিই না, নেওয়ার অধিকারও কারণ নেই। দল সমষ্টিগতভাবে দলের নির্দেশে সব কিছু হয়, এবং এখানে অন্য দলের মতো স্টেজ থেকে উঠে কেউ বলে দিল আজ তুমি এটা, তাতে হয়ে গেল, সেটা হয় না। বা অন্য কেউ এসে বলে দিলেন যে আমি এখন বিজেপি করি, সেটাও হয় না। একটা শৃঙ্খলাপরায়ণ দল, তার অনেক নিয়মকানুন রয়েছে, এবং নিয়মের ঊর্ধ্বে কেউ নয়, আমিও নই। আমার যারা ঊর্ধ্বতন রয়েছেন বা সকল কার্যকর্তা কেউ নন। মানে এই দল এতটাই কঠিন এবং এতটাই নিয়মকানুন মেনে চলা দল। এখানে যদি কেউ নিষ্ঠা ভরে কাজ করে তাকে দল যেমন উজাড় করে দেয়, এখানে যদি কাউকে দেখে যে না সঠিকভাবে পথ চলছে না, তারও ব্যবস্থা সেইভাবেই হয়। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে 4 তারিখে নির্বাচনের পরে দেখলাম বহু ছবি আসতে শুরু করলো, শতপ্রণোদিত বিজেপি দেখলাম, নিজেই আবির মেখে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমি বিজেপি। এক দুজন কাউন্সিলরকে দেখলাম তারা ছবি দিয়ে ফেলেছেন জয় শ্রীরাম লিখে, তৃণমূলের কাউন্সিলর। আমাদের দল থেকে প্রেস করে বলা হলো, বলতে বাধ্য করা হলো যে ভারতীয় জনতা পার্টিতে এভাবে যোগদান করা যায় না। মানুষ ভোট দিয়েছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক মানুষ যেমন ভোট দিয়েছে, যে পুরনো কর্মীরা, কার্যকর্তারা, নেতৃত্বরা যারা লড়াই করেছেন, যে যারা প্রার্থী হয়েছিলেন তারা লড়াই করেছেন, তারা যদি হেরে যেতেন এদের বাড়িটাই সবচেয়ে আগে ভাঙচুর হতো। আজ যখন জিতেছেন তো এদেরও কৃতিত্ব রয়েছে সেই জয়ের পেছনে। তাহলে এই মানুষগুলো তাই যারা, দেখুন অন্য দলে কে কী বলছেন সেই নিয়ে তো আমার দলের লোকের ভেবে লাভ নেই, আমাদেরও ভেবে লাভ নেই। যে যার ব্যক্তি স্বরূপে এই পশ্চিমবঙ্গে 10-12 কোটি মানুষ থাকে, কে কী বলছেন সেটা তাদের ব্যক্তিগত কথা। তৃণমূল কংগ্রেসের ভাঙন রিক্টার স্কেলে ভয়ঙ্কর রূপে সেই তার ভূমিকম্প চলছে, যে কোনো দিন এটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কোথাও কি আপনার মনে হয় না যে উত্তর কলকাতায় আপনি এত বছর রাজনীতি করছেন, আপনার দায়িত্ব ছিল উত্তর কলকাতায়, কিন্তু সমগ্র যদি কলকাতার কথা বলি, আমরা জেলার কথা যদি এই মুহূর্তে আলোচনা না করি, কলকাতার এমন বেশ কিছু পরিচিত মুখ যারা একটা সময় টিভির পর্দায় প্রতিদিন প্রতিনিয়ত সরকারের হয়ে ডিপেন্ড করে যাচ্ছিল, সে যে কোনো অপরাধ, সে ধর্ষণ হোক, খুন হোক, যে কোনো দুর্নীতি হোক, বারবার সরকারকে ডিফেন্ড করেছে। সেই ডিফেন্সে যারা খেলেছে, সেই ডিফেন্স আজকে বলছে যে চিংড়িঘাটা হোক বা আরজিকরের ঘটনা হোক, সরকারের ভাবমূর্তির কথা হোক, তারা এখন তারা মুখ খুলছে। কিন্তু আপনার কি কোথাও এই জায়গাটার মনে হয় না যে কথা একটু আগেই বলছিলেন যে বলল, কিন্তু আগে কেন বলল না, কিন্তু আজকে কেন বলছে? দেখুন, তাদের ব্যক্তিগত স্তরে তারা ব্যক্তিগত মত পোষণ করছেন এবং অন্য রাজনৈতিক দল করে। যেদিন তারা অন্য রাজনৈতিক দল ছাড়বেন আমি সেদিনকে এই উত্তরগুলো দেব। কারণ আপাত দৃষ্টিতে তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহে কী হচ্ছে তা নিয়ে সত্যি আমাদের মাথা ব্যথা নেই, আগেও ছিল না, আর এখন তো তারা ইররেলিভেন্ট হয়ে গেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তারা দম্ভ করে প্রথম বলতেন, দ্বিতীয় স্থানে নেই,
তৃতীয় স্থানে নেই, চতুর্থ স্থানে চলে গেছেন ফলতার নির্বাচনের পর। কংগ্রেস সিপিএম উঠে এসছে তার আগে, অবশ্যই ভারতীয় জনতা পার্টি 1 নম্বরে আর ডিস্ট্যান্ট ফার্স্ট। তো পরিস্থিতিটা বুঝতে হবে যে তাদের নিয়ে আলোচনা করা এবং সময় নষ্ট করা সমার্থক, তার চেয়ে মানুষের উন্নয়নের কথা বলা, মানুষ কীভাবে পরিষেবা পাবে, এবং সর্বোপরি আমাদের কার্যকর্তা যারা, কর্মী যারা দীর্ঘদিন বুক দিয়ে আগলে রেখেছেন এই দলটাকে, তারা যাতে যথাযথ সম্মান পান সেইটা দেখা আমার কর্তব্য। এবং তার সাথে আমি বারবার মনে করি পাওয়ার কামস উইথ মোর রেসপন্সিবিলিটি। আরও দায়িত্বশীল আমাদের হতে হবে এবং দায়িত্বশীল হয়ে সেই রকমভাবে ব্যবহার মানুষের সাথে এবং এলাকাবাসীর সাথে করতে হবে। এবং রাজনীতিতে কিন্তু দম্ভের কোনো জায়গা নেই। রাজ্য বিধানসভায় দীর্ঘদিন আমি টানা 2021 থেকে আমরা বিজেপির যারা বিধায়ক ছিলেন, বিরোধী দলনেতা, তার সাথে গত 5 বছর আমরা দেখেছি কিভাবে তার উপর বিভিন্ন সময় তাকে 6 বার সাসপেন্ড হতে হয়েছে। বিশ্বনাথ কারকের মতন বর্ষিয়ান নেতাকে তাকে চ্যাংদোলা করতে, তাকে মারধর করতে দেখা গিয়েছে। শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে একেবারে বিধানসভার কক্ষ থেকে বার করে দেওয়া হয়েছিল মার্শালদের দিয়ে। সেই বিধানসভায় শাসক দল আজকে বিরোধী, তারা ঘর পাচ্ছে না বলে চিৎকার করছে, অথচ এই বিধানসভার অন্দরে এবং বাইরে ক্যামেরার লেন্স খোলা এক প্রকার কোড আনকোড নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর আজকে যেভাবে তারা চিৎকার করছে, এই দুটো জিনিস আপনি কিভাবে দেখছেন? দেখুন, শুভেন্দুবাবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের পথ চলা। আমারও ওনার সাথে প্রায় 9 করে 15-16 বছরের পথ চলা একসাথে। এবং তার লড়াই বাংলার মানুষ দেখেছেন। বিধানসভার ভেতরে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছিল আগে, এবং অন্যান্য বিধায়কদের, শঙ্কর ঘোষ থেকে শুরু করে অন্যদেরও কীভাবে হেনস্থা করা হয়েছে, প্রত্যেকে সেটা দেখেছে। বাংলার মানুষ তো তারই জবাব দিয়েছে। একটু আগে যে কথাটা বললাম, রাজনীতিতে দম্ভের কোনো জায়গা নেই। যারা ছিলেন এতদিন, তারা ভাবছিলেন যে মানুষ ভোট দিয়েছে, এটা তারা ভুলে গেছিলেন। ভাবছিলেন এটা হয়তো জমিদারি তাদের জন্যই সারা জীবন থাকবে। মানুষ যে সর্বোপরি এবং মানুষই পরিবর্তন আনে, মানুষই ক্ষমতায় রাখে, মানুষই ক্ষমতা থেকে সরিয়ে দেয়। এই কথাটা যেদিন আপনাদের এরকম প্যানেলের সামনে আমি বলতে ভুলে যাব এবং বলবো যে এই জয়টা আমি এনে দিলাম, সেদিন বুঝবেন আমার মধ্যে একটা দম্ভ বা পরিবর্তন এসে গেছে। যতদিন বলতে শিখব যে মানুষের জন্য জয়, আমাদের কার্যকর্তাদের জন্য জয়, মানুষ আশীর্বাদ করেছে বলে জয়, ততদিন মাটিতে পা রেখে চলা হবে, যে মাটিতে পা রেখে চলা এরা ভুলে গেছিল। তাই মানুষকে মানুষ জ্ঞান করতো না, সাংবাদিকদের সাংবাদিক জ্ঞান করতো না, বিরোধী দলনেতা বা বিধায়ক বা কার্যকর্তাদের মানুষ বলে জ্ঞান করতো না। তারাও যে একটা রাজনৈতিক স্ফিয়ারে একটা দলকে প্রতিনিধিত্ব করছে, সেটা তারা ভুলে গেছিল। এবং আজকের দিনে দাঁড়িয়ে যখন শুভেন্দুবাবু শপথ নিচ্ছেন মুখ্যমন্ত্রী রূপে, আমরা পরিবর্তনটাই শুধু ভাবছিলাম। আর মুখের কোণে এক চিলতে হাসি ছিল যে শত অত্যাচার, তারপরে গিয়ে আজকে এই পরিবর্তন। আমার বিরুদ্ধে অন্তত 15-16টা কেস চলছে। আমরা এর আগে যখন নবান্ন অভিযান হয়েছে, সেই নিয়েও আমি দিন 10 আগে কোর্টের একটা করে দিলাম। কেসগুলো তো চলছে আমাদের। বেলেঘাটায় মার খেলাম আমি, আমার বিরুদ্ধে এফআইআর হলো। এর দিনের পর দিন লালবাজারে অ্যারেস্ট থেকেছি। কোনো আন্দোলন করতে গেছি, লালবাজারে অ্যারেস্ট হয়েছি। শুভেন্দুবাবুর সাথেই আমি লালবাজারে 2বার অ্যারেস্ট হয়েছিলাম বিগত 6 বছরে। সেই শুভেন্দুবাবু আজকে যখন লালবাজারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হয়ে,
আমাদের গর্বে বুকটা ফুলে যাচ্ছে যখন তাদেরকে সেই পুলিশে স্যালুট করছে যারা সেদিনকে সকলে আমাদের টেনে হেঁচড়ে নিয়ে গেছিল। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এর আগে বহুবার বলেছেন যে বিজেপিতে তৃণমূলকে নেওয়া হবে না, কিন্তু সর্বশেষ তার যে বার্তা ছিল ভালো তৃণমূল খারাপ তৃণমূল। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলছে জলটা থিতিয়ে যাওয়ার তারপরেই এইটা ভাবলে বেশি ভালো হয়। আপনি কি বলেন? এখানে আমার ব্যক্তিগত মতের কোনো জায়গাই নেই। আবার বললাম, এটা ভারতীয় জনতা পার্টি, এখানে দল যা ঠিক করে সেটাই সর্বশেষ। দল যেটা ঠিক করবে, এবং দলে খুব শ্রমিক ভট্টাচার্য আমাদের মাননীয় রাজ্য সভাপতি খুব পরিষ্কার বলে দিয়েছেন এই মুহূর্তে দলে কাউকে নেওয়া হচ্ছে না, আগামী 3 মাস কাউকে দলে নেওয়া হচ্ছে না। পরবর্তীকাল দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা সকলকে মেনে চলতে হবে। এবং আমার বিশ্বাস এটা ভারতীয় জনতা পার্টিতে দল সিদ্ধান্ত নেয় সমষ্টিগতভাবে। এখানে আমাদের ব্যক্তিগত কোনো কিছুই চলে না, তাই আমার ব্যক্তিগত কোনো মত এর মধ্যে নেই। দল যা নির্দেশ দেবে সকলেই সেটা মেনে চলবে। 2018-19-এর কথা বলছি, সেই সময় অনেকেই বিজেপির সমর্থক বা বিজেপির সদস্যপদ নিয়েছিলেন, যারা প্রকাশ্যে আসতে পারেনি। অনেক কারণ আছে, পারিবারিক, এলাকার, সমাজ। তাদের জন্য কি কোনো বার্তা আছে? না, একদল মানুষ তো নিশ্চয়ই করেছিলেন। আমরা যে 2 কোটি প্রায় 26 লক্ষ ভোট পেয়েছিলাম, তার পাওয়ার পেছনে তো অনেক মানুষই নিঃশব্দে পর্দার আড়ালে থেকে একটা কাজ তো করেছিলেন নিশ্চয়ই, এবং সেই ভোটটাকে ধরে রাখা। দেখুন, আমরা যারা প্রত্যক্ষভাবে রাজনীতি করি, কেউ প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকে, কেউ পরোক্ষভাবে। যে সামনে থেকে রাজনীতি করে তার কাছে, যে বললাম আমরা জেলে যেতাম, আমাদের কাছে গর্ববোধ হতো যে পলিটিক্যাল কারণে আমাদের আন্দোলন করতে গেছি, তাই আমাদের অ্যারেস্ট করে নিয়ে এসছে শাসক দলের তৃণমূলের পুলিশ, আমাদের নিয়ে গেছে। যিনি রাজনীতি করেন না, কিন্তু তার হয়তো নরেন্দ্র মোদীজিকে ভালো লাগে, বা বিজেপির গঠনতন্ত্রকে ভালো লাগে, বিজেপির স্টাইল অফ ফাংশনিংকে ভালো লাগে, বিজেপির এই যে নো ননসেন্স অ্যাটিটিউড, যেটা বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, মোদিজি যেটা বলেন সেটা ভালো লাগে। মানুষের বিভিন্ন কারণ থাকতে পারে, কেউ আদর্শগত দিক থেকে তার ভারতীয় জনতা পার্টিকে ভালো লাগে, হিন্দুত্বের জন্য ভালো লাগে। তো সবার ক্ষেত্রে রাস্তায় নেমে লড়াই করা তো সম্ভব হয় না, তার সবার মানসিকতা তো এক হয় না। তার রাস্তায় দাঁড়িয়ে কোনো, আর তৃণমূলের তো গলিতে সবাই দাদা হয়ে উঠেছিল, কি একটা কলার ধরে চড় মারবে, অপমান করে দেবে, তার সে অপমানটা তিনি হয়তো নিতে পারবেন না। সেই অপমানের বদলাগুলো তারা কিন্তু নিয়েছেন এইবার যখন ইভিএম মেশিনে, সেই বদলাগুলো তারা নিয়েছে। বদলা হয়েছে সেটা ইভিএম মেশিনের মাধ্যমে। পশ্চিমবঙ্গের মাটিতে এটা একটা, মানে এটা যে কত বড় বিপ্লব, এ হয়তো আজকে আমরা যত না বুঝছি, আগামী দিনে হয়তো এটা ইতিহাসের পাতায় থাকবে। আমি এটাও বলে যাচ্ছি, যেদিনকে আমরা থাকবো না পৃথিবীতে, ইতিহাসের পাতাতে থাকবে এই বিপ্লবের কাহিনী। অবশ্যই আমরা কথা বলছিলাম তমগ্ন ঘোষের সাথে। তবে সাংবাদিকতা পেশাতে বিভিন্ন জায়গায় আমাদেরও যেতে হয়। তবে 2021 সাল থেকে 26, গত 5 বছরের আমাদের বেশ খানিকটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাই পালাবদল হয়েছে, অনেকেই এখন পালাবদলে গা ভাসাতে চাইছেন। তবে বিজেপি যে রাজনৈতিক দল, তারা অবশ্যই বিষয়টা ভাববে যে আগামীতে শাসক দলের যারা এতদিন ছিলেন তাদের কতজনকে দলে ভেরাবেন। কারণ তাদের যদি দলে ভেরায় তাহলে সেই প্রশ্নটাই উঠে আসবে, যার বিরুদ্ধে লড়াই এতদিন তারা চালিয়েছিল সেই তাদের নেতা হয়ে সামনের সারিতে এসছে। চিত্র সাংবাদিক সুব্রতর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।